আমি আমার বাগানে বেগুনের চারা লাগিয়েছি এবং তাদের আপডেট আজকের দিচ্ছি। দেখুন যে কত সুন্দর বেগুন গাছ হয়েছে এবং আমি কিন্তু এই গরমে ওদের একটা কীটনাশকও দিইনি। আর বেগুন আমি দুখানা পেয়েছি। এবারে দেখুন প্রচুর প্রচুর পরিমাণে ফুলে ভরে উঠেছে, গুটিতে ভরে উঠেছে আর প্রচুর পরিমাণে ফুল হয়েছে। আশা করি আমি বেগুন পাবো। আর যদি 2-4 দিন রোদ্দুর থাকে তাহলে অবশ্যই আমি একটু কীটনাশক দিয়ে দেবো, কারণ বেগুন গাছে কীটনাশক কিন্তু অবশ্যই দেওয়া খুবই প্রয়োজন। ভালো লাগার গাছে সকলকে স্বাগত বন্ধুরা। আশা করি আপনারা ভালো আছেন আর আমিও ভালো আছি। এবারে আসি বেগুন গাছের খাবারের কথা। আমি এই গরমে কোনো খাবার দিইনি, সেটা তো আপনাদেরকে বলেইছি। ইন জেনারেল কোনো গাছেই খাবার দিইনি, বেগুন গাছেও দিইনি। তো আগে কীটনাশক দেব, রোদ্দুরটা যদি 2 দিন স্টে করে তারপর, এবং তারপরে আমি বেগুন গাছে খাবার দেব। এবং বেগুন গাছে নেক্সট খাবার দিয়েই গাছ বসিয়েছিলাম, তাই আমি ভাবছি যে এবারে ওকে কিন্তু একটু লিকুইড খাবার দেব, এবং লিকুইড সিউইডই হোক বা সিউইডের দানা ভেজানো জলই হোক সেটা দেব। আর না হলে আমাদের ঘরোয়া পদ্ধতিতে ভাতের ফ্যান তো আছেই, সেটাও কিন্তু বেগুন গাছে দেওয়া যায়। আর বেগুন গাছের পরিচর্যা বলতে এই দুটো তো খাবার আর কীটনাশকের কথা গেল। যেটা আসল পরিচর্যা সেটা হলো বেগুন গাছের গোড়া থেকে আর অন্তত 1 বিঘত পর্যন্ত আপনারা কোনো ডাল রাখার চেষ্টা করবেন না। এই সমস্ত ডালগুলোকে কিন্তু আপনারা কেটে দেবেন, দিলে বেগুন গাছ কিন্তু বেশি ভালো হবে। যতটা ওর কাণ্ডটা 1 বিঘত সমেত যদি শুধু কাণ্ড থাকে তাহলে বেগুন গাছ ভালো হয়, কারণ নিচের দিকের পাতাগুলো মাটিতে পড়ে এবং এগুলো ভালো রোদ পায় না। তার জন্য এগুলোতে ফাঙ্গাসের আক্রমণটা বেশি হয়, এবং ফাঙ্গাসের আক্রমণ হলে কিন্তু বেগুন গাছ নষ্ট হয়ে যায়। সেই জন্য এই যে দেখুন পাতাগুলো হয়ে রয়েছে, আমি এই পাতাগুলো কেটে দিচ্ছি। যে পাতাগুলো আমার একদম তলায় হয়েছে, তো এইভাবে কেটে আমি কাণ্ডটাকে, এইখানে দেখুন ছোট একটা গোছ বেরোচ্ছিল, সেই গোছটাকেও কিন্তু আমি কেটে দিলাম। হ্যাঁ, তো সেই রকমভাবে প্রত্যেকটা পাতা আমি কাণ্ড থেকে ওদেরকে একটু উপর পর্যন্ত পাতাগুলোকে ছেটে দিচ্ছি, যাতে ওদের কাণ্ডটা একটু রোদ বেশি লাগে, এবং রোদ বেশি পেলে ওদের কাণ্ড ছিদ্রকারী পোকাগুলোও কিন্তু ওদের মধ্যে আসতে পারবে না। দেখুন এইখানে একটা গাছ হয়েছে, এই যে একটা গাছে গোড়া থেকে বেরিয়েছে, আমি এই গোড়ার অংশটুকুনি কেটে দিলাম। হ্যাঁ, এই যে কেটে দিয়েছি, কেটে দিয়ে গোড়াটাকে আমি ফাঁকা করে দিলাম। আর বেগুন গাছ সবসময় এইভাবেই রক্ষা করবেন। আর যদি যে পাতাটা দেখবেন হলুদ হয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে সেই পাতাটাকে কেটে দেবেন। আপনারা কিন্তু একটা ভুল করেন, যেটা হচ্ছে পাতা হলুদ হয়ে গেলেই সঙ্গে সঙ্গে আপনারা বিভিন্ন রকমের রাসায়নিক হোক বা জৈব হোক কীটনাশক প্রয়োগ করতে থাকেন। আমি বলবো বন্ধুরা, আগে পাতা হলুদ হয়ে গেলে তার কারণটা খুঁজে বার করুন, তারপরে আপনারা বিভিন্ন রকমের সার প্রয়োগ করবেন বা কীটনাশক প্রয়োগ করবেন। তার কারণ হচ্ছে পাতা হলুদ কিন্তু শুধুমাত্র রোগ হলেই হয় না। পাতা হলুদ কিন্তু প্রথমত গরমে হয়, আর দ্বিতীয়ত হচ্ছে যদি পাতাটা নিচের দিকে থাকে, হ্যাঁ, ঠিক মতন যদি সূর্যের আলো না পায় তাতেও হয়। আর রোগবালাই তো আছেই, আয়রনের অভাব হলেও পাতা হলুদ হয়, ক্যালসিয়ামের অভাব হলেও পাতা হলুদ হয়, সেগুলো তো আছেই, সেগুলোর কথা আলাদা। কিন্তু প্রথমেই আপনারা কিন্তু ওষুধ দিতে বা খাবার দিতে বসবেন না, তাতে কিন্তু গাছের উপকার হয় না, বরং গাছের আরও ক্ষতিই হয়।
তো এইভাবে আপনারা বেগুন গাছ করুন এবং বাড়িতে যদি এরকম 4-5টা বেগুন গাছ থাকে তাহলে আপনাদের আর বেগুন কিনতে হবে না। আর সবচেয়ে যেটা বড় কথা, বেগুন গাছ নিয়ে আমি আজকের বললাম এই কারণেই যে বেগুনে সবচেয়ে বেশি কীটনাশক প্রয়োগ করা হয়, মানে সবজিতে তো কীটনাশক দিচ্ছেই, তাই আমি বলবো যতটা পরিমাণ আমরা পারি, আমাদের ছাদে যতটুকু জায়গা আছে আমরা সবজি লাগাতে চেষ্টা করি। তাতে কি হবে, আমাদের অন্তত কীটনাশক তো আমরাও দিচ্ছি, কিন্তু সেটা আমরা বুঝে দেব, অল্প পরিমাণে দেব এবং খুব জোরালো কীটনাশক দেব না। কিন্তু বাগানের কীটনাশক কিন্তু অতিরিক্ত জোরালো এবং তারা কিন্তু অনেক বেশি পরিমাণে দেয়, কারণ ফলনটা তাদের পেতে হবে। এটা তাদেরও দোষ নয়, কারণ না ফলন পেলে তারাই বা লাভবান হবে কি করে। সেই জন্য আমি বলবো যে আপনারা বাগানে সবজি লাগান। তো সেই জন্য বলবো যে বেগুন গাছ আপনারা লাগান। এই অতিরিক্ত কীটনাশকের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের ছাদ বাগানে 2টো বেগুনও পেয়ে থাকি, তাহলে আমরা জানবো যে আমাদের বাগান করা সার্থক। আমাদের বাজার থেকে বেগুনটা আমার মতে, বিশেষত বেগুনটা না কেনাই ভালো। সেই জন্য আপনারা যাদের জায়গা নাও থাকে তারা টবে করুন, আপনারা গ্রো ব্যাগে করুন। এখন বিভিন্ন সাইজের গ্রো ব্যাগ বেরিয়ে গেছে, আর গ্রো ব্যাগেও ভীষণ ভালো সবজি চাষ হয়, আপনারা কিন্তু করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর চলে যাওয়ার আগে একটা কথা বলি, যে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আপনারা কিন্তু কোনো কমেন্ট করছেন না। আমার খারাপ ভিডিও হলেও আপনারা কমেন্ট করুন, আমি তাহলে জানবো যে আমার ভিডিওটা কোথায় খারাপ হচ্ছে। আর একটা সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা। একটা সাবস্ক্রাইব কিন্তু তাদের কাছে, একটা সাবস্ক্রাইব কিন্তু অনেক অনুপ্রেরণার কারণ। তার কারণ একটা গাছ যখন বড় হয় ছোট থেকে, তখন কিন্তু সেই গাছটার ছোট থেকে বড় হওয়া, তারপর তার ফল ধরা, সব কিছুই আমি কিন্তু আপনাদের সামনে তুলে ধরি। তো সেই জন্য একটা গাছ ছোট থেকে বড় হওয়া, এটাকে সাবস্ক্রাইব কিন্তু আমি আপনাদের কাছে আশা করব। কারণ যখন একটা গাছ ছোট থেকে বড় করে তুলি এবং তারপরে তার ফুল আসে, ফল আসে, সবটাই কিন্তু আপনাদের সঙ্গে তুলে ধরি এবং তার খারাপটাও তুলে ধরি। আর সেটা যদি আপনারা কমেন্ট করেন এবং সাবস্ক্রাইব করেন, তাতে যায় আমার অনুপ্রেরণা অনেক বেশি বেড়ে যায়। এই কারণেই যে সেই গাছটার প্রতি আমার মনে হয় আরও বেশি করে আমি নজর দিই, যাতে আমার বন্ধুদেরকে আমি আরও ভালো গাছ দেখাতে পারি। তো বলবো যে একটা গাছকে বড় করে তোলার মধ্যে যে একটা মায়ের সন্তানকে বড় করে তোলার মতন আনন্দ এবং পরিশ্রম আছে। তাই আপনারা একটা সাবস্ক্রাইব ভিডিওটি দেখে কিন্তু করবেন। আর মাটিটা আমি কিন্তু প্রস্তুত করেছিলাম, সেটা আপনারা জানেন, ভার্মি কম্পোস্ট, ধানের তুষ, হাড়ের গুঁড়ো, শিংকুচি, নিম খোল, বাদাম খোল, ডিমের খোলা আর কলার খোসা, এবং পুরো এই বেগুন গাছটাই কিন্তু হয়ে রয়েছে এই মাটির তলায় সম্পূর্ণ কিন্তু সবজির খোসা, একদম সবজির খোসা, যেগুলো কিন্তু শুকনোও করিনি আমি। এর তলায় পুরো সবজির খোসা ঢেলে দিয়ে তার উপরে আমি এই মাটির প্রলেপটা দিয়েছি। তো সেই জন্য এই বেগুন গাছগুলো এত সতেজ এবং সুন্দর হয়েছে। তো আপনারাও এইভাবেই বেগুন গাছ করুন এবং সবজির খোসায় কিভাবে এত সুন্দর বেগুন গাছ হয় সেটাই কিন্তু আপনাদেরকে আমি দেখালাম।